হতাশ বিএনপি। আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে জনসম্মুখে ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে একদম কোর লিডার স্বীকার করছে যে এই বিএনপি দিয়ে হবে না, এই বিএনপি জামাত শিবিরের সাথে কিছুতেই পারবে না, বিএনপি সংস্কার করতে হবে। এর মানে সংস্কার করতে পারবে না, এটা আমি নানান আলোচনায় বলেছি। বিএনপির পক্ষে ভালো হওয়া সম্ভব নয়, আর এই বিএনপি সেকেন্ডও হতে পারবে না। এরা মুসলিম লীগ এবং জাতীয় পার্টির চাইতেও করুণ পরিণতি ভোগ করবে। আবারও দেশি বিদেশি অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন প্রফেসর ইউনূস। মানে টাইমিংটা দেখেন, টাইমিংটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রামকে কেন্দ্র করে, কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার কপাল পড়েছে। এখানে কি ছাড় দেবে? এখানে ছাড় দেবে না। আর ইউনূস সাহেব তার শেষ সময় তিনি খুব হিসাব করি বিএনপি জামাত এনসিপি কে নিয়ে গেছে যে উনি একা যাবেন আর ওনাকে অপদস্থ করবে, ডিম ছুড়বে। এইবার ওই ওনাকে ডিম ছোড়ার আগে দেখেন ওই বিএনপি জামাত এই স্তর পার হইতে হবে। এখন এখানে সংগঠিত ছিল, এখানে তারা উল্টা ধরা খাইছে, ধরা খেয়ে দেখেন এখন এই যে কাঁদতেছে, এটা কি কেউ মানে এই কান্না কি কেউ সামিল হবে? কারণ তোমরা তো কম করোনি। একজন বাংলাদেশি দিল্লিতে আছে, বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন দিল্লিতে আছে, আপনি তাকে বিহারে পাঠিয়ে দেন, আমরা সেই বিহার থেকে তাকে বাংলাদেশে নামিয়ে দিয়ে আসবো। দেখুন কি অপমান, কি কটাক্ষ! মানে শেখ হাসিনা পালিয়ে গিয়েও তার অপমান কিন্তু থেমেনি। এই বিএনপি ভুয়া, এই বিএনপি ধৈঞ্চা, এই বিএনপি চান্দাবাজ, এই বিএনপি লুটপাটকারী, এই বিএনপি ধর্ষক, এই বিএনপি নারী নির্যাতনকারী, এই বিএনপি এতিমের ভাত চুরি করে খাওয়া পার্টি, এই বিএনপি কোরআন হাদিস বিরোধী, এই বিএনপি ইসলাম বিরোধী শক্তি, এই বিএনপি এই বিএনপি আওয়ামী লীগ, এই বিএনপি ভারতের দালাল। এরা যে পারবে না এটা আমরা বলছি অনেক আগে থেকে। ডাকসু জাকসুর পর এখন উল্টাপাল্টা নানান তহমত দিয়ে যা করতে যায় সবকিছুতে ব্যর্থতা। এখন বিএনপি তাদের বোধোদয় হয়েছে, এখন বলছে যে না না এই বিএনপি দিয়ে হবে না। দেখেন তাদের স্বীকারোক্তিটা আমি শিরোনাম দিয়েছি একটু সিনথেসাইজ করে বা একটু সাজিয়ে। মূল কথা এটা, রাজনীতিতে একটা পরিবর্তন এসেছে, সেটা ধারণ করতে হবে। বিএনপিকে মানুষ একটি আদর্শিক দল হিসাবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি তাহলে এই বিএনপি দিয়ে দেশ গড়ে তোলা সম্ভব হবে না। এর মানে এই বিএনপি দিয়ে সম্ভব না, তাহলে দেশ গড়ে তুলবে কারা? জামাত শিবির। এই বিএনপি দিয়ে দেশ গড়ে তোলা সম্ভব হবে না। এর মানে বর্তমানে যে বিএনপি চলছে এটা দিয়ে হবে না, আদর্শিক হতে হবে। এই জায়গায় এই যে আদর্শিক মানুষ আদর্শিক দল হিসাবে দেখতে চায়। আচ্ছা, আপনি একটু খাম আব্দুল সালামের লেখাগুলো পড়েন। খাম আব্দুল সালামের কথা হচ্ছে ন্যারেটিভ ভুয়া, ন্যারেটিভ দিয়ে কিচ্ছু হয় না। আদর্শিক রাজনীতি ভুয়া, বিএনপির সাথে আদর্শিক রাজনীতির কোনো সম্পর্ক নাই। বিএনপি একটা পোস্ট ইডিওলজিক্যাল পার্টি, বিএনপি হচ্ছে আদর্শের ঊর্ধ্বে মধ্যমপন্থী সমস্যা সমাধানের দল। বিএনপির থিওরি দুইটা, গুড গভর্নেন্স আর অর্থনৈতিক সমৃদ্ধি। এই দুইটায় সফল হলে বিএনপি সফল। আদর্শিক রাজনীতিতে বিএনপি কখনো কারোর সাথে পারবে না, এটা ফাহাম আব্দুল সালাম বলেছে। কারণ বিএনপির সাথে আদর্শিক রাজনীতি যায় না, বিএনপি হচ্ছে সমস্যা সমাধানের দল, উদার মধ্যমপন্থী দল, কোনো আদর্শিক দল না, পোস্ট ইডিওলজিক্যাল। ফাহাম আব্দুল সালাম এটাই বুঝাতে চান। তিনি বুঝাতে জামাত আদর্শিক দল, আবার মুক্তিযুদ্ধের আদর্শ আছে আওয়ামী লীগের, কিন্তু বিএনপি চাইলেও ওই মুক্তিযুদ্ধের আদর্শ বা মুক্তিযুদ্ধের আদর্শ এগুলোর একটা ভাতাবাজি ব্যবসা, এগুলো দিয়ে হবে না। তাহলে কি করতে হবে? বিএনপির ভালো হতে হবে, অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, গুড গভর্নেন্স উপহার দিতে হবে। কারণ গুড গভর্নেন্স তো ক্ষমতা আসার পর, তার আগে তো গুড গভর্নেন্স না। এখন ভালো হতে হবে, চান্দাবাজি করা যাবে না, অর্থনৈতিক উন্নয়নের থিওরি, বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়ার থিওরি, এগুলো দিতে হবে। বিএনপির মৌলিক বুদ্ধিজীবীরা বলছে আদর্শিক দল হওয়া বিএনপির পক্ষে সম্ভব না, আর আমি তো বলছি আদর্শিক দল না হলে আমরা ধ্বংস হয়ে যাবো, এদের পক্ষে নতুন দল গঠন করা সম্ভব না। কি আদর্শ? আপনাদের আদর্শটা কি বলেন না? আপনাদের কোন আদর্শ আছে? আপনাদের আদর্শ মাজার পূজা, মাজারে যে শিরক বিদআত করা, এছাড়া কোন আদর্শ আছে আপনাদের? আপনাদের এখনকার যে আদর্শ সেটা হচ্ছে শেখ মুজিবের আদর্শ। ৭২ সংবিধান, ওটা তো শেখ মুজিবের, ভারতের। ওই আদর্শ দিয়ে পারবেন রাজনীতি করতে জামাত শিবিরের সাথে? না। এখানে আমি তো মাহমুদ চৌধুরীর বক্তব্যের সার কথা এটাই, যে ৫ আগস্টের পর একটা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে সে আওয়ামী বাটপারি যেটা আমরা এতদিন করেছি লাভ নাই ভাই, ভালো হতে হবে, নইলে কিন্তু আমরা শেষ। হতাশ আমির খসরু, হতাশ বিএনপি, হতাশ জামাত শিবিরের কাছে পরাজয় দেখছে। রুহুল কবির রিজভী তো বলা শুরু করেছে স্পষ্টভাবে, রুহুল কবির রিজভী বলছে যে আগামী নির্বাচনে একটি বিশেষ দলকে জিতিয়ে দেওয়া হতে পারে। এর মানে আপনারা যে হেরে যাবেন, জামাত শিবির জিতে যাবে, এটা টের পাচ্ছেন। এখন পরাজয়ের পর কি বলবেন সেটাও এখন ঠিক করছেন, বা আগে ভাগে বলা শুরু করে দিয়েছেন। এখন এইসব উল্টা পাল্টা কথা না বললে এবার ঠকলে পরের বার জিততে পারবেন।
আর উল্টাপাল্টা কথা বললে পরের বারও জিততে পারবেন না। অতএব ভালো হয়ে যান, এবার খারাপ করলেও পরের বার ভালো করার চেষ্টা করেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গদবাঁধা ধ্যান ধারণা দিয়ে আর চলবে না। আচ্ছা, 5 আগস্টের পর বিএনপির যে ধ্যান ধারণা, এটা কি গদবাঁধা না? এর বাইরে কিছু আছে কি? চান্দাবাজি করো, টেম্পো স্ট্যান্ড দখল করো, হুন্ডা গুন্ডার রাজনীতি করো, জামাতকে বাধা দাও, বেশি শক্তি দেখাও, মনে হয় জিতে যাবো, জামাতকে রাজাকার বলো, হুজুরদের মৌলবাদী বলো, জিতে যাবো। আরে ভাই, এটা তো হাসিনা গদবাঁধা সিস্টেম। প্রতিপক্ষের পেছনে গালাগালি করো, হট ফোর্সের ভূমিকা পালন করো, এটা তো ভাই গদবাঁধা সিস্টেম। এখন তো ক্রিয়েটিভ রাজনীতি করার জন্য আপনাকে পানির ফিল্টার দিতে হবে, আপনাকে ফ্রিজ দিতে হবে, আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, ফ্রি মেডিকেল ক্যাম্প করতে হবে, সমস্যা সমাধান রাজনীতি করতে হবে, আপনাকে ওয়েলফেয়ার পলিটিক্স করতে হবে। এটা কি বিএনপি করছে? না। কি করছে তারা? তা করছে জামাত শিবিরের পিছনে লাগে। জামাত শিবির টাকা ব্যয় করে জনগণের জন্য, ভোটারদের জন্য, আর বিএনপি টাকা খরচ করে জামাত শিবিরের পিছনে আঙ্গুল দেওয়ার জন্য। পারবে জিততে কিছুতেই নেবার। এই রাজনীতি এটাই এই রাজাকার পুত্র আমির খসরু মাহমুদ চৌধুরীর উপলব্ধি। দেখেন, রাজাকার পুত্র হওয়া মোটেও অন্যায় নয়। জামাত ইসলামের অনেক নেতা আছে, সংসদ সদস্য প্রার্থী আছে যার বাবা রাজাকার ছিল, কোনো সমস্যা নেই। আপনি বাংলাদেশকে ধারণ করলি হয়, আপনার বাবা রাজাকার ছিল, এই জন্য কি আপনি ভারতের রাজাকার হবেন? এইটা হইল না ভাই। বাবার অপরাধের দায় কখনো সন্তানের উপর যায় না। বাবা রাজাকার, সন্তান মুক্তিযুদ্ধ এরকমও ছিল। তো আপনি বাংলাদেশপন্থী হন, যদি ফখরুলের সমস্যা হচ্ছে তার বাবা ছিল পাকিস্তান রাজাকার, তিনি হচ্ছেন ভারতের রাজাকার। এই জায়গাটা থেকে ফিরে আসতে হবে। আমরা বিশ্বাস করি, যেহেতু আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা ভালো উপলব্ধি হয়েছে, এবং স্মরণ করিয়ে দিয়ে, আমির খসরু মাহমুদ চৌধুরী যে মন্ত্রী হয়েছিলেন, খালেদা জিয়া বানিয়েছিল, কিন্তু জামাতের লোকজন দাবি করে, আমির খসরু এলাকার জামাতের লোকজন দাবি করে শর্ত দিয়ে, নির্বাচনের আগে শর্ত দিয়েছিল খালেদা জিয়াকে যে আমির খসরুকে মন্ত্রী বানাতে হবে, জামাতের লোকজন। সে আমির খসরু এখন রয়্যাল লোক। এটা দুঃখজনক, এবং এগুলো ছাড়েন। এই উপলব্ধিটা, এই আমির খসরু উপলব্ধিটাকে আমি রেসপেক্ট করি। যেখানে গদবাঁধা নিয়মে চলবে না, আগের যুগ শেষ, পরিবর্তন এসেছে, এই বিএনপি দিয়ে চলবে না। নতুন ভীষণ, নতুন ধারণা, দূরদৃষ্টি নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। আমি খুশি বলে রাজনীতি এখন পরিবর্তন এসেছে, এটা ধারণ করতে হবে। বিএনপিকে মানুষ একটা আদর্শিক দল হিসেবে দেখতে চায়, আমরা সেটা ধারণ করতে না পারি, তাহলে এই বিএনপি দেশ গড়ে তোলা সম্ভব হবে। এটাই সঠিক। তিনি আরো বলেন, দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা হচ্ছে জামাত শিবিরের পক্ষে গণজোয়ারের পরিবর্তন। দেখেন, জামাত শিবির এত দ্রুত, এত সফল হবে, এত বড় দল হবে, এটা দ্যাট ওয়াজ আনইমাজিনেবল টু অল, ইভেন টু মি, ইভেন টু আমির জামাত। বাট কিভাবে এটা সম্ভব হলো? বিএনপির ভুলের কারণে। জামাত শিবির নিজেদের যোগ্যতায় যতটুকু না এগিয়েছে, বিএনপির ভুল তাদেরকে এগিয়ে দিয়েছে। বিএনপির ভুল রাজনীতি জামাত শিবিরকে বুস্ট আপ করেছে। এই জন্য জামাত শিবিরের লোকজন অনেকে দোয়া করে, ভাই বিএনপির এই ফখরুল, তারপরে এই ফজু পাগলার মতো কিছু নেতা বিএনপিতে দরকার, তাহলে আমাদের কষ্ট কমে যায়। আমরা যোগ্যতা দিয়ে যা পারিনি, ওরে দেশটাকে মুসলমানরা নিয়ে গেল রে। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে হাজার হাজার মুসলমান ঢুকতেছে সীমান্ত দিয়ে, এবং বিরোধী দল নেতারা, কংগ্রেস সহ অন্যান্য দলগুলো সেই মুসলমানদেরকে দিয়ে আমাদের বিজেপিকে ভাঙার চেষ্টা করতেছেন, বিজেপির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন বিভিন্ন। সুতরাং একমাত্র বিজেপিকেই দরকার। যদি বিজেপি ক্ষমতা ছাড়া হয়ে যায়, তাহলে এই ভারতটাকে মুসলমানরা নিয়ে নিবে, হিন্দুদের কোনো অধিকার থাকবে না। মানে যা বলেন আর কি, সাম্প্রদায়িক একজন তা কি বলতে পারেন। তো এরপরই গর্জে উঠেছেন ভারতের আরেক এমপি, AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। আপনারা সবাই তাকে চিনেন। এখানে যদি আমি যুগান্ত থেকে পড়ি যে বিহারের আসন্ন নির্বাচন প্রচারণা তুঙ্গে উঠেছে, অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে প্রধান আলোচ্য বিষয় উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সরাসরি খণ্ডন করে পাল্টা আক্রমণ করেছেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। গত সপ্তাহে পূর্ণি এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন যে কংগ্রেস ও RJD বিহারে অনুপ্রবেশকারীদেরকে আশ্রয় দিচ্ছে। এর জবাবে আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমান্তাঞ্চলে যেখানে তার দল আগে নির্বাচনে ভালো ফল পেয়েছিল সেখানে কোনো বাংলাদেশি নেই। এবং এই আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে মোদিজি কথায় বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি স্পষ্ট করে বলতে চাই, মোদিজি, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে এই সীমাঞ্চল এলাকায় নেই, কিন্তু একজন বাংলাদেশি দিল্লিতে আছে। বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন দিল্লিতে আছে, আপনি তাকে বিহারে পাঠিয়ে দেন, আমরা সেই বিহার থেকে তাকে বাংলাদেশে নামিয়ে দিয়ে আসবো। দেখুন কি অপমান, কি কটাক্ষ। মানে শেখ হাসিনা পালিয়ে গিয়েও তার অপমান কিন্তু থেমেনি। এবং এটা সত্য যে এই আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি শেখ হাসিনার দিকে ইঙ্গিত করেছেন, যিনি 5ই আগস্ট পালিয়ে এসে ভারতের রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত বসবাস করতেছেন। এবং এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি এর আগেও অনেকবার সমালোচনা করেছেন যে কেন যেই নেত্রী তার নিজ দেশে গণহত্যা করে পালিয়ে এসেছে তাকে আমরা আশ্রয় দিয়েছি, তাকে আমরা আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশটাকে আমাদের শত্রু বানিয়েছি, আমাদের কি দরকার, আমাদের কি স্বার্থ। তিনি কিন্তু অনেকবার সমালোচনা করেছেন। এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি লোকসভার একজন প্রভাবশালী এমপি, এবং তিনি হচ্ছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের বর্তমান সভাপতি। খুবই উচ্চকণ্ঠ এবং সম্মানিত ব্যক্তি। তো দর্শক,
এটা তো অবশ্যই কথা যে একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক একজন ব্যক্তির কারণে ক্ষুণ্ণ হতে পারে না, বা তাই কিন্তু হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চায় না, যেটা বাংলাদেশ সরকারকে শুরু থেকেই অসহযোগিতা করে আসছে। যে ডক্টর ইউনূস জাতিসংঘে গিয়ে বলেছেন যে ভারত এই ছাত্র আন্দোলনের কারণে তারা রাগ হয়ে তারা আমার সঙ্গে সম্পর্ক রাখতেছে না, কারণ ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের নেত্রী পালিয়ে গিয়েছে এবং তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। তারা কিছু মেনে নিতে পারতেছে না। কিন্তু তারপরেও একটা রাষ্ট্রের তো আসলে এগিয়ে যেতে হয়। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে তারপরের দিনই কিন্তু ভারতীয় হাইকমিশনার খন্দকার মোস্তাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এটাই হচ্ছে নিয়ম, কূটনৈতিক নিয়ম, অভ্যন্তরীণ ভাবে নাক গলায় না। কিন্তু আজকে হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা বছর হয়ে গেল, ভারত এখনো নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতেছে। আজকে ভারতে যেই সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো বাংলাদেশ নির্ভর, তারা পথে বসেছে। হ্যাঁ, ভারত অনেক বড় দেশ, তাদের তো যায় আসে না। কান্ট্রি ওয়াইজ যে একটা দেশ ওয়াইজ তারা বড় দেশ, কিছু যায় আসে না। কিন্তু যে পার্টিকুলার লোকগুলো, তাদের সংখ্যা 10,000, 20,000, 50,000 বা 1 লাখ হতে পারে, তারা বাংলাদেশের টুরিস্ট এবং মেডিকেল বিভিন্ন পর্যটনের উপর নির্ভর করতো এবং বাংলাদেশে আমদানি নির্ভর বিভিন্ন পণ্য উৎপাদন করতো, তাদের এখন পথে বসার মতো অবস্থা, বিশেষ করে কলকাতায়। তো এইসব কারণে আসলে কূটনীতিকদের মধ্যে আসলে দিনে দিনে ক্ষোভ বাড়তেছে এবং সমালোচনা করতেছেন এটা আগের চেয়ে বেশি, যে কেন ভারত একটা মানুষের জন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করতেছে। এটা তো কোনো কূটনীতির ভাষা হতে পারে না। পৃথিবীর কোনো দেশের এরকম কূটনীতি নাই। সরকার কোনো পার্মানেন্ট জিনিস না, সরকার আসে সরকার যায়। হাসিনা ছিল, হাসিনা গেছে, মোদি আছে, মোদি যাবে, এটাই তো নিয়ম। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কটা থেকে যাবে, কিন্তু যেটা মোদী সরকার একদম শেষ করে দিয়েছে। এই কারণে ভারতের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, কোনো ভালো সম্পর্ক কোথাও না, কিন্তু শুধু নরেন্দ্র মোদীর এই বড় ভাই ছিল বাচ্চারা এবং একঘরের জন্য, এবং কথায় কথায় সাম্প্রদায়িকতা, মুসলমানরা নিয়ে যাবে, জুজুর ভয় দেখেন। তো আমি মনে করি যে আস্তে আস্তে ভারতের বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা, বুদ্ধিজীবীরা, তারা বুঝতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদীর এই পররাষ্ট্রনীতি অত্যন্ত ভ্রান্ত। আস্তে আস্তে যখন এই নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে চলে যাবেন, তখন জনগণ আরো কথা বলার সুযোগ পাবে এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অবস্থান নিবে এবং আওয়ামী লীগ ভারতেও একটা গণহত্যাকার দল হিসাবে চিত্রিত হবে। আমি একটু আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাই যে ভারতের সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা তারা কিভাবে ভারত সরকারের সমালোচনা করতেছেন এই শেখ হাসিনা ইস্যুতে অবস্থান নেওয়ার জন্য। একটু শুনুন। রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আচ্ছা, সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই, ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন মানে এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে সেটা নিয়েছে, ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে, কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে, যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল, এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলছে? যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা যায়। দেখেন একটা ভিডিও দেখায়, খুব ইন্টারেস্টিং। দেখেন দেখছেন দর্শক, আর কি দেখাবো। এইটা হচ্ছে ওই জাতিসংঘের দপ্তরের সামনে যেখানে অধিবেশন হচ্ছে, প্রোটেস্ট। এদিকে এরাও জড়ো হয়েছে, আওয়ামী লীগও জড়ো হয়েছে, বিএনপি জামাত তারাও জড়ো হয়েছে। তো এখন ওরা তো জেফকেতে মানে যথেষ্ট পরিমাণ অপদস্থ করলো, এখানে কি ছাড় দেবে? এখানে ছাড় দেবে না। আর ইউনূস সাহেব তার শেষ সময় তিনি খুব হিসাব করি বিএনপি জামাত এনসিপিকে নিয়ে গেছে যে উনি একা যাবেন আর ওনাকে অপদস্থ করবে, ডিম ছুড়বে। এইবার ওই ওনাকে ডিম ছোড়ার আগে দেখেন ওই বিএনপি জামাত এই স্তর পার হইতে হবে। এখন এখানে সংগঠিত ছিল, এখানে তারা উল্টা ধরা খাইছে। ধরা খেয়ে দেখেন এখন এই যে কাঁদতেছে, এটা কি কেউ মানে এই কান্না কি কেউ সামিল হবে? কারণ তোমরা তো কম করো নি। দেখেন আমি আরেকটা দেখাই। আপনার হলো আপনি প্রতিবাদ করেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন গায়ে হাত দেবেন, আপনি এই ফখরুল, তারপরে আক্তার, যারা সেখানে ঠিক আছে আপনি বিক্ষোভ করতেন, প্রতিবাদ করতেন, কিন্তু যেই গালাগালিগুলো এটা হয়, এই যে মিজান যেটা করছে, আপনি বাগে পেয়ে আপনি ডিম মারলেন, তো ওনারাও থাকতো, তাদেরও দলবল থাকতো, তখন মারতেন আপনি বীরত্ব দেখালেন। সেই বীরত্ব দেখায় আবার শেখ হাসিনার মানে ভিডিও কলে, আবার মানে অডিও কলে হয়নি, ভিডিও কলে করলেন। এখন আওয়ামী লীগের নেতা মাইক ফেসে দেখেন, চিত্রটা দেখেন। আপনি মারলে পাটকেল খাইতে হবে। কি হয়েছে? কি এটা কি খুব ইউনূস সাহেব বা বিএনপির কিছু হয়েছে? হয়নি। কিন্তু যেই ধরনের প্রদর্শনটা হলো, এটা আমাদের ভাবমূর্তিটা ভালো হলো না। ওই আওয়ামী লীগের সময় বিএনপি করছে, এখন ইউনূসের সময় করতেছেন, বিশাল একটা মানে কি করলেন, কি হইলো? এখন উল্টা মার খেতে হয়েছে, তাই না?
অত সোজা না। তো সুতরাং ওই সুযোগ পাইলে আপনি যেমন সুযোগ পেয়ে যেভাবে অপদস্থ করছেন, এখন কিন্তু তার পাল্টাটা হলো। এইসব করে কোনো অর্জন আছে? এখন তো বলবে যে আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে। এটা থেকে কিন্তু কেউ সহানুভূতি হবে না যে এই যে আওয়ামী লীগের যে একজন সিনিয়র সদস্য, নিশ্চয়ই সে আমেরিকার প্রবাসী, এদের তো আসলে মানে এগুলি করার কথা না। আমেরিকায়, তারপরে লন্ডনে যারা মূলধারায় ব্যবসা বাণিজ্য করে বা মূলধারা রাজনীতি করে, তারা এই সমস্ত ফালতু রাজনীতি বিদেশে যে আওয়ামী লীগ বিএনপি করে নাকি? এগুলি কারা করে? যাদের পায়ের তলার ভিত্তি নেই। দেখবেন যে ওই আওয়ামী লীগের সময় দেখছেন না, ওই যাদের পায়ের তলার ভিত্তি নেই ওইগুলি চলে আসে বাংলাদেশে। আর বাংলাদেশ থেকে মানুষ আমেরিকা থেকে কেউ আসে নাকি? আগামীতে হয়তো তাই হবে। এখন এই দুই দলের এই নোংরা রাজনীতি, পাল্টাপাল্টি, জেএফকেতে আমরা দেখলাম এক দৃশ্য, আর এখানে দেখলেন আর এক দৃশ্য। এটা চলতে থাকবে, এটাই তাদের সাফল্য। মানে এখন ওই সময় বেশ আওয়ামী লীগ মানে বিজয় উৎসব পালন করছে, এখন এই যে মাইর খাওয়াতে বিএনপি জামাত বিজয় উৎসব পালন করবে। আপনারা জানেন তো যে আমেরিকাতে প্রচুর বাংলাদেশি বহু আগে গেছে এবং প্রচুর বাংলাদেশি এখন ভালো ভালো চাকরি করে এখানে, মানে বিগ বিগ জায়গায় বসে আছে প্রচুর বাংলাদেশি, মানে যারা আমাদের আগের জেনারেশন তাদের বাচ্চারা এখন ভালো চাকরি করে। এবার কি আমাদের যে নিউ ইয়র্ক পুলিশেও প্রচুর বাংলাদেশি আছে। নিউ ইয়র্কের বোধহয় 4টা না 5টা বাঙালি অফিসার আছে। এদের মধ্যে একজনের সাথে আমার এক বন্ধুর পরিচয় আছে, তার সাথে আজকে কথা বলতেছিলাম। সেই বন্ধুটা বলতেছিল যে সেই পুলিশ অফিসার তাকে বলতেছে যে ভাই খুব প্যারার মধ্যে আছি। বন্ধুরা জিজ্ঞেস করলো কেন? বলে জানেন যে জাতিসংঘের এখন অধিবেশন বসছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসছে, আমাদের ডিউটি বাইরে গেছে এবং আমরা মোটামুটি বেশ চাপের মধ্যে আছি, কিন্তু সবচেয়ে বেশি চাপের মধ্যে আছি বাংলাদেশিদের দিয়া। বলে কেন? বলে এদের ডেমনস্ট্রেশন তো সেই এয়ারপোর্ট থেকে আরম্ভ হয়েছে বাংলাদেশিদের, ওই যে আওয়ামী লীগ বিএনপি এগুলো নিয়ে, তো সেটা তো চলতেই আছে। তারপরে হোটেলের সামনে আছে, এখন এতগুলো রাষ্ট্রপ্রধান আসছে, এর মধ্যে একমাত্র ফিলিস্তিনি মানে ইসরায়েলের রাষ্ট্রপ্রধান যেখানে আছে সেখানে একটু টুকটাক মিছিল হচ্ছে, আর কোথাও এরকম কোনো মিছিল টিছিল নাই, মানে পাল্টা ডেমনস্ট্রেশন নাই। কিন্তু বাংলাদেশিরা এই হোটেলে যাওয়া করতেছে, ডিম মারে ওই মারে, প্রত্যেক দিনই সারাদিনই মানে টেলিফোনে আসতেই আছে, আর আমরা যাইতেই আছি আর ধরতেই আছি, মীমাংসা করতেই আছি। তো আজকে হইলো মানে সে গতকালকে বলতেছিল যে আগামীকালকে হলো ফাইনাল গেম, মানে গতকালকে যে জাতিসংঘের অধিবেশনে প্রফেসর ইউনূস বক্তৃতা দিবেন, তো ওইখানে নিশ্চয়ই একটা ডেমনস্ট্রেশন হবে। এটা আমরা আগেও দেখছি যে যখন শেখ হাসিনা ছিল, উনি যখন আসতেন জাতিসংঘে ভাষণ দিতে, তখন বিএনপিরা বিরাট বড় মিছিল দেওয়া বিক্ষোভ করতো রাস্তার ওই পারে দাঁড়াইয়া, আওয়ামী লীগরা তার ফরে মিটিং করতো। এরকম আমরা দেখছি বিএনপির সময়ও, যখন খালেদা ম্যাডাম ছিলেন আপনার প্রাইম মিনিস্টার, উনি যখন আসতেন তখন উল্টা দিকে আওয়ামী লীগরা মিছিল করতো এবং তার ফরে বিএনপিরা করতো। কিন্তু সেটা শুধুমাত্র বিক্ষোভ মিছিল, পোস্টার দিত, ব্যানার দিত, নিয়ে মৌন মিছিল করতো বা দুই একটা স্লোগান দিত। কিন্তু এখন যে অবস্থাটা হয়ে গেছে সেটা তো একটা মারাত্মক। যে আমার বন্ধুটাকে সেই পুলিশ অফিসার বলতেছিল, দেখেন এয়ারপোর্টে ডিম মারামারি নিয়ে কি কাণ্ডটাই ঘটলো। এরকম তো খুব একটা কম ঘটে বিদেশিদের সাথে। এইখানে মানে কোনো দেশের রাষ্ট্রপ্রধান আসলে তার ডেলিগেশনদের সাথে ডিম মারা ধাক্কাটা কিন্তু কম আসবে। আগামীকালকে যে কী হবে, মানে গতকালকে অধিবেশনের আগের দিনের কথা বলতেছে, তাহলে যে কী হবে জানি না। শুনতেছি বিরাট বিরাট মিছিল আসবে দুই পক্ষেরই, খুব প্যারায় আসি ভাই। তো এনিওয়ে সেই প্যারা শেষ হয়েছে, মানে বাংলাদেশের গতকালকে মিটিং হয়েছে, মানে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন। বিএনপির থেকে এমন কোনো আওয়াজ ছিল না আগে থেকে, বিএনপি বা জামাত থেকে। যদি সেই ডিম কাণ্ড না হতো তাহলে হয়তো বা তারা মোটামুটি কিছু লোকজন যাইতো, যায় ওইখানে একটা মানে বিক্ষোভ না, তো তারা ওইখানে দাঁড়িয়ে থাকতো বা মানে ধ্বনি দিত যে ইউনূস সাহেব জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঘটনা তো অন্যরকম। ঘটনা তো এখন চলে গেছে ডিম মারামারি, ওই হোটেলে যে ডিম মারো, হ্যান করো, ক্যান করো। এবং আওয়ামী লীগ থেকে আমরা যেটা শুনছিলাম যে আগের থেকেই প্রচার করা হইতেছে যে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, মানে সেই শিকাগো থেকে শুরু করে ফ্লোরিডা, ডালাস থেকে শুরু করে নর্থ ক্যারোলাইনা, ওহাইও থেকে শুরু করে মিশিগান থেকে শুরু করে সব জায়গার থেকে হাজার হাজার নেতা কর্মী নিউ ইয়র্কে আসতেছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবে, এরকম একটা আওয়াজ ছিল। আমরা বিভিন্ন আওয়ামী লীগের যারা আপনার কন্টেন্ট তৈরি করে তারা এরকম বলতেছিল। তো কিছু আলামত আমরা পাইছি যে যেদিন আসছে ওনারা ওদিন এয়ারপোর্টে বেশ ঝামেলাই হয়েছে। কিন্তু আজকের দিনটা ছিল সবচেয়ে মানে মাহেন্দ্রক্ষণ। আজকে একটা বিরাট কিছু হওয়ার চিন্তা ভাবনা ছিল, আমেরিকান সরকার মানে পুলিশও সেভাবে প্রিপারেশন দেওয়া ছিল। তো আজকে যেটা দেখা গেল, আজকে পুরো ঘটনাটাই উল্টে গেল। কি উল্টে গেল? আওয়ামী লীগের কোনো খবরই নাই। মানে 2-3টা বিচ্ছিন্ন ঘটনা অলরেডি আমার কাছে মানে ভিডিও আছে, দেখাচ্ছি। বিএনপি এবং জামাতের ছেলেরা আওয়ামী লীগের লোকজনকে মারছে এবং ভালো মারি দিছে। এবং মানে এই যে মারামারি হয়েছে একদম বিদেশি স্টাইল, মানে মনে আপনি সিনেমা দেখতেছেন। এটা যদি ফুল ভিডিওটা দেখাইতে পারতাম তাহলে কাগজে, কিন্তু ফুল ভিডিও দেখানো সম্ভব না। আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, দেখে নিয়ে আমি একটু দেখাচ্ছি মানে কি পরিমাণ গ্যাঞ্জাম আজকে ওইখানে হয়েছে। আর পুলিশরা কি পরিমাণ পরিশ্রম করতেছে। এত পরিশ্রম করলে তো পুলিশরা মনে হয় চাকরি ছেড়ে দেবো। নেক্সট ইয়ার যখন সম্মেলন হবে, যদি এই গভর্নমেন্ট থাকে তাহলে চাকরি ছেড়ে দেবো। কারণ এত পরিশ্রম কিন্তু নিউ ইয়র্কের পুলিশ বা ইউরোপের পুলিশরা করে না। তারা কি, তারা যেখানে যায় ওখানে তাদের দেখলে মানুষ এমনি একটু শান্ত হয়ে যায়। আর এরকম দুই পক্ষের মারামারি হাতাহাতি তো কম, ওইসব জায়গায় ক্রাইম হয়। মনে করেন একটা ছিনতাইকারী আসে, একটা কাল্লু আসা একজন টাকা দিয়ে লোক আসে দৌড়াইতে, তালে ধরলো, বা একখানে একটা মানে সন্ত্রাসী হামলা হওয়ার